আমি দেখছি যেটা সবারই হয়তো এই ক্লাসটাতে জয়েন করতে একটু লেট হয়ে যাচ্ছে, তো প্লিজ এই টাইমটা একটু মেনটেন করুন, হ্যাঁ, যাতে প্রত্যেকে যাতে অন টাইম ক্লাসে জয়েন করতে পারেন, তাহলে আমরা ঠিকঠাক টাইমে ক্লাসটা শুরু করতে পারবো। ওকে, আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। এর আগের দিন আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজটা শুরু করেছিলাম। সেখানে আমরা কয়েকটা ডিসঅর্ডার সম্পর্কে জেনেছিলাম, আমাদের জিআই সিস্টেমের যে কয়েকটা ডিসঅর্ডার সেগুলো জেনেছিলাম। আজকে আরো কয়েকটা কন্টিনিউ করব। তার মধ্যে প্রথম যেটা, আচ্ছা যারা আনমিউট রয়েছে প্লিজ মিউট করে দেবেন। তার মধ্যে প্রথম যেটা জানবো সেটা হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস এর একটা প্রবলেম। আইবিএস এর প্রবলেমের ক্ষেত্রে মানে নামটা হয়তো একটু নতুন লাগতে পারে, কিন্তু এই প্রবলেমটা কিন্তু অনেকের মধ্যেই দেখা যায়। কিরকম সমস্যা? হঠাৎ করে কোনো একটা টেনশনের কারণে বা প্রচন্ড স্ট্রেসফুল কোনো একটা সিচুয়েশন হচ্ছে, তো সেই সময় দেখা যায় তাদের ডায়রিয়া হয়ে গেল, বা অ্যাবডোমিনাল পেন, প্রচন্ড পেটে ব্যথা, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস একটা হচ্ছে, বা হয়তো কনস্টিপেশন হলো। এইরকম একটা প্রবলেম কিন্তু দেখা যায়, এবং তার সাথে সাথে ইনডাইজেশন বা ব্লোটিং, এই প্রবলেমটা দেখা যায়। অর্থাৎ হয়তো আমার কোথাও একটা পৌঁছানোর ছিল, ঠিক আছে, হয়তো আমাকে স্কুলে পৌঁছাতে হবে বা অফিস যেতে হবে বা আমার পরীক্ষা দিতে যাচ্ছি, এবং অলরেডি হয়তো আমার লেট হয়ে গেছে, এবং রাস্তায় বেরিয়ে আমি দেখছি যে আমি ঠিকমতো করে কানেক্টিভিটিও নেই সেভাবে, তো মানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট কিছু পাওয়া যাচ্ছে না। এবার ওই মুহূর্তে দাঁড়িয়ে যে টেনশনটা হচ্ছে, তার কারণে দেখা গেল যে আমার পেট ব্যথা শুরু হয়ে গেল, বা আমার হয়তো লুজ মোশনের প্রবলেম চলে এলো, বা হয়তো আমাকে ওয়াশরুম যেতে হবে, সেই আর্জটা তখনই চলে এলো। তাহলে এইগুলোকে বলা হয় আইবিএস এর কিছু প্রাইমারি সিমটম। এবং তারপরে যখন সে ওয়াশরুম যাচ্ছে, তখন হয়তো তার ডায়রিয়ার মতো একটা লুজ স্টুল হচ্ছে, অথবা তার কনস্টিপেশনের মতন প্রবলেম হচ্ছে, অর্থাৎ স্টুলটা হার্ড হয়ে যাচ্ছে, আর কিন্তু ওয়াশরুম গেলেও তার স্টুল ক্লিয়ারেন্স হচ্ছে না। এইরকম কিছু সিমটম দেখা যায়। এটাকে আমরা জেনারেলি বলে থাকি আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এক্ষেত্রে কি হয়, এই যে ম্যাসকিউলার যে পেরিস্টালসিসটা হচ্ছে, অর্থাৎ এই যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনটা চলে, সেইটার মধ্যে প্রবলেম শুরু হয়। অর্থাৎ আমাদের মাসেল গুলো লুজ হতে থাকে, তার যে নিজস্ব যে পেরিস্টালটিক মুভমেন্টটা রয়েছে সেইটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে, লুজ হতে থাকে, যার ফলে কোনো একটা জায়গাতে হয়তো দেখা যায় যে বাবলটা জমে রয়েছে। আমি যদি স্ক্রিনটাকে একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। কোনো একটা জায়গায় দেখা যায় আমাদের কোলানের কোনো একটা পোর্শনে বাবলটা পুরো অ্যাকিউমুলেট করে রয়েছে, কিন্তু ঠিক তার পাশের যে জায়গাটা সেটা অ্যাবনর্মালি কন্ট্রাক্টেড হয়ে গেছে। এবার কন্ট্রাকশন হওয়ার পরে সেটাকে তো আবার রিল্যাক্স হতে হবে, সেইটা হচ্ছে না। যখন এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা প্রপারলি হচ্ছে না, তার মানে কি, কন্ট্রাক্ট হয়ে রয়েছে মানে জায়গাটা ছোট হয়ে গেছে, আর পাশের জায়গাটা একটু রিল্যাক্সড হয়ে গেছে বেশি। তাহলে সেইগুলোকে কন্ট্রাক্ট হতে হবে, তার জন্য যে পোর্শনটা কন্ট্রাক্টেড হয়েছে সেটাকে রিল্যাক্সড হতে হবে। সেটা যখন না হয়, তখন কিন্তু দীর্ঘদিন ধরে ওই বাবল গুলো আমাদের কোলনের মধ্যেই জমে থাকে, এবং কোলনের মধ্যে জমে থেকে থেকে সেইগুলোর মধ্যে একটা পচন শুরু হয়, যে কারণে কিন্তু কিছুদিন পরে দেখা যায় লুজ স্টুল বা ডায়রিয়ার মতন সমস্যা দেখা দিচ্ছে। এই যে মানে আইবিএস এর যে প্রবলেমটা আমরা দেখে থাকি, তো আইবিএস এর প্রবলেমের ক্ষেত্রে আরো একটা ফ্যাক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ করে। এটা তো বললাম স্ট্রেস ফ্যাক্টরটা, অর্থাৎ আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা। এর সাথে সাথে আমাদের ফুড প্যাটার্ন, সেটাও কিন্তু, অর্থাৎ আমাদের ডায়েটারি ফ্যাক্টরটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে আইবিএস এর ক্ষেত্রে। সেই ডায়েটারি প্যাটার্নটা, আচ্ছা এদিকেই আসি। সেই ডায়েটারি প্যাটার্নটা কিরকম? যদি দেখা যায় যে কেউ প্রচন্ড ল্যাক্সেটিভস ইউজ করছে, হয়তো তার দীর্ঘদিনের কনস্টিপেশনের সমস্যা ছিল,
এই স্ট্রেস থেকেই তো কনস্টিপেশনের প্রবলেমটা অ্যাগ্রাভেটেড হয়, যেটা আমরা আগের দিন জেনেছিলাম। তো হয়তো সেরকমই তার বহুদিনের কনস্টিপেশনের প্রবলেম, এবং তার ফলে সে ল্যাক্সেটিভ এর প্রতি, মানে ল্যাক্সেটিভ ইউজেস এর প্রতি সে অ্যাডিক্টেড হয়েছে। বলুন। বলছি আপনি একটা বললেন না, বাওয়েল গুলো কনস্ট্রাকশন না হলে কি হয়, কোলনে কি হয় বললেন, আরেকবার বলবেন? তখন সেটা কোলনের মধ্যেই জমতে থাকছে, তার ফলে ওই জায়গাটা হার্ড হয়ে যাচ্ছে, এবং সেখানে দিনের পর দিন থাকতে থাকতে সেই জায়গায় একটা পচন শুরু হচ্ছে, একটা তার উপরে ব্যাড ব্যাকটেরিয়া গুলো বেশি করে অ্যাটাক করছে, নিয়ে ওই জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে, আরো বেশি ড্যামেজ করছে, এবং যার ফলে ওই ব্যাকটেরিয়াল গ্রোথ তৈরি হচ্ছে সেখানে, আমাদের কোলনের মধ্যে তখন একটা ব্যাকটেরিয়াল গ্রোথ তৈরি হচ্ছে, এবং যার ফলে কি হবে, যখন বাওয়েল মুভমেন্ট হচ্ছে সেটা ডায়রিয়ার মতন ওই লুজ টুলে কনভার্ট হয়ে যাচ্ছে, অথবা কনস্টিপেশনের ক্ষেত্রে যখন ইজাকুলেশন হচ্ছে, অর্থাৎ যখন আপনি পটিতে যাচ্ছেন সেই সময় প্রচন্ড রেকটাল পেন তৈরি হচ্ছে। এই প্রবলেম গুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, বোঝা গেল এটা? হ্যাঁ। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম এবারে, যে কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ফুড প্যাটার্নটাও কিন্তু একই রকম ভাবে ইম্প্যাক্টফুল। সেটা কি? একটা হচ্ছে এক্সেস ইউজ অফ ল্যাক্সেটিভস। ঠিক আছে, যদি অতিরিক্ত ল্যাক্সেটিভ ইউজ করা হয় তাতেও কিন্তু এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনের যে ন্যাচারাল ফিনোমেনাটা, যে ন্যাচারালি আমাদের বডি যেভাবে কন্ট্রাক্টেড রিল্যাক্স হচ্ছে সেটা হবে না, তার ফলেও আইবিএস এর প্রবলেম হতে পারে। নেক্সট দেখা যায় যদি অতিরিক্ত ভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। অ্যান্টিবায়োটিকের কারণটাও বলেছিলাম, যে অ্যান্টিবায়োটিক যদি বেশি ইউজ করা হচ্ছে তাহলে সে আমাদের বডিতে খারাপ ব্যাকটেরিয়ার সাথে সাথে ভালো ব্যাকটেরিয়া গুলোকেও কিন্তু ডিস্ট্রয় করছে, এবং তার ফলে আমাদের খাবারের মাধ্যমে যে জার্মস গুলো বডিতে আসছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য কোনো ভালো ব্যাকটেরিয়া নেই, ফলে ইনফেকশন হওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি হচ্ছে, যার ফলে এই ফুড বর্ন ডিজিজ গুলোর চান্সেসটা বেড়ে যাচ্ছে। নেক্সট দেখা যায় যে কোনো কারণে হয়তো প্রিভিয়াস কোনো হিস্ট্রি ছিল, এই জিআই ডিজিজের কোনো প্রিভিয়াস হিস্ট্রি, হ্যাঁ, যে কোনো প্রবলেম হতে পারে, এরকম কোনো সমস্যা হয়তো ছিল যার কারণে পরে গিয়ে আমার এই আইবিএস এর প্রবলেমটা দেখা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্সেসিভ ইউজ অফ ক্যাফিন। ক্যাফিনের অতিরিক্ত ইউজেসও কিন্তু এই প্রবলেমটা তৈরি করতে পারে। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের যে লাইক আমাদের যে লাইফস্টাইল প্যাটার্নের মধ্যে কি, যদি স্লিপ, রেস্ট বা প্রপার ফ্লুইড ইনটেক না থাকে, তাহলে ল্যাক অফ স্লিপ, রেস্ট অ্যান্ড ফ্লুইড ইনটেক, এই কারণগুলোর জন্য একটা ইন্ডিভিজুয়ালের কিন্তু আইবিএস এর প্রবলেম আসতে পারে। ঠিক আছে, এছাড়াও দেখা যায় যাদের কোনো ইনটলারেন্স রয়েছে, যেরকম আমরা সিলিয়াক ডিজিজ বা ল্যাকটোজ ইনটলারেন্সে পড়েছিলাম, অর্থাৎ এরকম পার্টিকুলারলি কোনো ফুডে যদি কারোর অ্যালার্জি থাকে সেক্ষেত্রেও কিন্তু আইবিএস এর প্রবলেম আসবে, মানে পার্টিকুলারলি সেই ফুডটা যদি রেগুলার বেসিসে নেওয়া হতে থাকে এবং সেটা বডিতে ডাইজেস্ট হচ্ছে না, তাহলে একটা সময় পরে গিয়ে তার আইবিএস এর প্রবলেম আসতে পারে। ওকে, এইটুকু বোঝা গেছে সবার? এটার মধ্যে কোনো প্রশ্ন? বেশ, তাহলে এবার এটার ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? আইবিএস এর ক্ষেত্রে ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে তার সাইকোলজিক্যাল
আপলিফমেন্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলিং। অর্থাৎ যে পেশেন্টের আইবিএস হয়েছে তাকে আগে সাইকোলজিক্যালি ওই সাপোর্টটা দিতে হবে যে কারণে সে টেনশন করছে বা অনেক বেশি ডিপ্রেসড হয়ে আছে, স্ট্রেসড আউট হয়েছে, তাহলে সেই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। ঠিক আছে, নেক্সট যদি আমরা ডায়েটারি প্যাটার্নের কথা বলি, তাহলে ডায়েটারি প্যাটার্নটা একদম নর্মাল, মানে রেগুলার যেরকম। জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ, ডায়েটারি প্যাটার্নের কথা বলছি। তো ডায়েটারি প্যাটার্নের ক্ষেত্রে একদম নর্মাল একটা ডায়েটারি প্যাটার্ন ফলো করতে হবে। রেগুলার যা যা মিল প্যাটার্ন রয়েছে সেগুলোই নিতে হবে। আইবিএস মানে কিন্তু এরকম নয় যে যেহেতু আমরা ডায়রিয়া পড়েছি, সো সেটার মানে কিন্তু এমন নয় যে তাকে আমি ফাইবার পুরো বাদ দিয়ে দেবো। রাদার ফাইবার আমার যে নর্মাল রিকোয়ারমেন্টটা রয়েছে 30 গ্রাম সেটা দেব। এবার অন দ্য টাইম, অর্থাৎ যেই মুহূর্তে আমার ডায়রিয়ার প্রবলেমটা হয়েছে সেই সময় হয়তো আমি অতটা ফাইবার দিচ্ছি না, আমি 20 গ্রামস দিচ্ছি। কিন্তু আমাকে বুঝতে হবে এইখানে যে ডায়রিয়ার প্রবলেমটা হয়েছে, যাদের আইবিএস এর ক্ষেত্রে ডায়রিয়ার প্রবলেম হয়েছে, এটা কিন্তু হঠাৎ করে হয়নি। কেন ডায়রিয়ার প্রবলেমটা হয়েছে? ওই যে বললাম, মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা প্রপারলি এতদিন ধরে হচ্ছে না, সেই জন্য। তাহলে ওই মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য আগে করতে হবে কি না, বা যে বাউলটা রয়েছে বাউলের ওয়েটটাকে ইনক্রিজ করতে হবে, সেটাকে স্মুথ করতে হবে। তো সেটার জন্য আমার প্রপারলি ফাইবার এবং ফ্লুইড ইনটেক দরকার। তাহলে ন্যাচারালি আমি মিনিমাম 20 গ্রাম ফাইবার থেকে 30 গ্রাম ফাইবার কিন্তু আইবিএস পেশেন্টকে দেব। এছাড়াও বাকি যে ফ্যাক্টরস গুলো থাকে তার মধ্যে কি বাদ দেব? বাদ দেওয়ার মধ্যে আমি দেব ক্যাফিনকে। ক্যাফিনের সাথে সাথে দেব অ্যান্টিবায়োটিক্স কে। আরেকটা জিনিস আমি বাদ দেব, সেটা হচ্ছে এক্সেসিভ সুগার। ওকে, এক্সেসিভ সুগার, সিম্পল সুগার বা সিম্পল কার্বোহাইড্রেট, এইটাকে আমাকে বাদ দিতে হবে আইবিএস এর পেশেন্টের থেকে। বোঝা গেল? এছাড়া কিন্তু আইবিএস এর আর আলাদা করে কোনো ম্যানেজমেন্টের প্রয়োজন নেই। শুধুমাত্র আইবিএস এর ক্ষেত্রে আমাকে তাহলে সবার প্রথম কি করতে হবে? সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাকে রিল্যাক্স করতে হবে, সেটাকে সাপোর্ট দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার নর্মাল ফুড প্যাটার্নে তাকে অভ্যস্ত করাতে হবে, একেবারেই নর্মাল ফুড প্যাটার্ন, এবং যেই ফুড গুলো নিলে তার স্পেসিফিক্যালি ব্লোটিং এর প্রবলেম হচ্ছে, অর্থাৎ গ্যাস অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, সেটাকে বাদ দেবো। তার মধ্যে যে কোনো ডেয়ারি প্রোডাক্ট, ইনফ্যাক্ট যদি প্রবলেম নাও হয় তাও কিন্তু আইবিএস এর পেশেন্টের ডায়েট থেকে আমরা ডেয়ারি প্রোডাক্টস এবং হুইট প্রোডাক্টস, ঠিক আছে, এই দুটো জিনিসকে কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দেবো। ওকে, বাকি নর্মাল প্যাটার্ন যেরকম আছে সেটাকে ফলো করতে পারবো। বোঝা গেল? কোনো প্রশ্ন এটার? কোনো প্রশ্ন নেই তো এটা থেকে? ভেরি গুড। আচ্ছা, এখানে একটা ডায়েট, একটা স্পেসিফিক ডায়েটের কথা বলবো, যেটাকে বলা হয় ফডম্যাপ ডায়েট। ঠিক আছে, ফডম্যাপ এর মানেটা কি? এফ ফর ফার্মেন্টেবল, ও ফর অলিগো, ডি ফর ডাই, এম ফর মোনো। ওকে, সো অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড and monosaccharide carbohydrates. A for and naturally and P for polyols. So FODMAP ডায়েটটা কি? FODMAP ডায়েট হচ্ছে একটা কম্বিনেশন অফ কার্বোহাইড্রেট যেটা আমার বডিতে ডাইজেস্ট হয় না। তারা কি করে? তারা আমার ইন্টেস্টাইনে গিয়ে ফার্মেন্টেড হয় এবং ব্লোটিং বা গ্যাস ফর্ম করতে পারে। সেই জন্য এমন কিছু ফুড যেগুলো আমার বডিতে বা আমার ইন্টেস্টাইনে গিয়ে গ্যাস ফর্ম করতে পারে, তাদেরকে আমরা আমাদের ডায়েট থেকে বাদ দেব, স্পেশালি ফর দি আইবিএস পেশেন্ট।
সেই ডায়েট গুলো বা সেই ফুড গুলোর মধ্যে আমরা কি রাখতে পারি, সেই ফুড গুলোর মধ্যে কিন্তু এইগুলোকে আমরা কনসিডার করব। ঠিক আছে, তাহলে একটা ফডম্যাপ ডায়েট মানে এখানে এই চার্টটার মধ্যে যেগুলো রয়েছে এগুলো বাদ দিয়ে বাকি আর যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা নেব না, সেটাই হচ্ছে ফডম্যাপ ডায়েট। ঠিক আছে ম্যাম, বলছি রেডি সেটের পরোটিটা বক বলে একটা কি ছিল, ওইটা কি? কোনটা কোনটা? আপনি নামান নিচের দিকে যে ফুড গুলো নিতে বললেন, তার মধ্যে দেখুন এই ক্যারটের আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বেসিক্যালি আমাদের এখানকার জন্য নয়, মানে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটের জন্য খুব একটা নয়, আমাদের এখানে আমরা যেগুলো পাবো আমরা সেটা নেব। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এরপরে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স যেটা, সেটা জাস্ট একটু ছোট করে বলে দিই, এটা কিন্তু কোনো ডিজিজ নয়। এই যে এতগুলো আমরা প্রবলেম করলাম, মেনলি আমরা ব্লোটিং বা অ্যাসিডিটির যে প্রবলেম গুলো করলাম, সরি, তার মধ্যে প্রাইমারি সিমটম হিসেবে আমরা এই গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্সকে দেখে থাকি। কি হয়, গ্যাস্ট্রো মানে, বারবার বলি, গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টমাক, ইসোফেগাল মানে ইসোফেগাস দিয়ে যেটা হচ্ছে, অর্থাৎ স্টমাকের উপরের যে ফুড পাইপটা সেটা হচ্ছে ইসোফেগাস, এবং রিফ্লাক্স মানে রিগার্গিটেশন হচ্ছে, অর্থাৎ উপর দিয়ে বেরিয়ে আসে, সেটাকে বলা হয় রিফ্লাক্স। তাহলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স মানে কি, যখন গ্যাস্ট্রিক থেকে অর্থাৎ আমাদের স্টমাক থেকে কোনো লিকুইড আমাদের থ্রু ইসোফেগাস যখন বেরিয়ে আসতে চাইবে, রিফ্লাক্স হবে, সেই অবস্থাটাকে আমরা বলবো গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স। রিফ্লাক্স মানে ভমিটিং নয়, রিফ্লাক্স মানে হচ্ছে এই স্টমাকের মধ্যে যে অ্যাসিডিক ফ্লুইডটা তৈরি হয়েছে সেইটা যদি ডাইজেস্ট না হয়, অর্থাৎ আমাদের স্টমাকের মধ্যে যে বোলাসটা গেছে, যে ফুডটা গেছে, সেই ফুডটা প্রপারলি ডাইজেস্ট হতে হবে, তবে সে আমাদের ডিওডিনাম দিয়ে স্মল ইন্টেস্টাইনে আসবে। কিন্তু ফুডটা যদি ডাইজেস্ট না হয়, স্মল ইন্টেস্টাইন যদি অলরেডি ফুলফিলড থাকে এবং স্টমাকও যদি ফুলফিলড থাকে, তখন যা কিছু খাবার রয়েছে সেটা এই স্টমাকের মধ্যেই জমে থাকবে, এবং আমি যত ওপর থেকে খাবার দেব, স্টমাকের মধ্যে যখন জমে থাকছে, সেই স্টমাকের মধ্যে খাবারের সাথে সাথে স্টমাক অ্যাসিডটা রয়েছে, অর্থাৎ HCl রয়েছে, এবং তার সাথে রয়েছে গ্যাস্ট্রিক জুস, যে এনজাইম গুলো রয়েছে, এই সব কিছু একসাথে মিলে আমাদের স্টমাকটাকে অ্যাসিডিক করে দেয়। অ্যাসিডিকটা তখনই নিউট্রালাইজ হবে যখন ওই ফুডটা স্মল ইন্টেস্টাইনে চলে আসবে। যেহেতু ও স্মল ইন্টেস্টাইনে যেতে পারছে না, তাই স্টমাকে থেকে ওটাকে আরো বেশি অ্যাসিডিক করে দেবে, এবং ওই যে লিকুইডটা, অ্যাসিডিক ফ্লুইডটা বাড়তে থাকবে। এবার উপর থেকে আমি যখন খাবার দিচ্ছি, অ্যাসিডিক ফ্লুইডটা বাড়ছে এবং সেটা তখন উপরের দিকে আসবে, কারণ নিচের দিকে যাওয়ার কিন্তু রাস্তাটা বন্ধ, তাই সে উপরের দিকে আসতে চাইবে। যে কারণে আমাদের যদি অ্যাসিডিটি হয় বা কখনো গ্যাস হলো, তাহলে কি হয়, আমাদের বুক জ্বালা করে। বুক জ্বালা করছে মানে কি, এই যে এই ইসোফেগাসটা যেখানটা দিয়ে ওই অ্যাসিডটা বেরোচ্ছে, সেই জায়গাটা জ্বালা করে, আমাদের গলা জ্বালা করে বলি, কারণ ইসোফেগাসের পরে ফ্যারিংস থেকে আসছে, এই পুরো জায়গাটা অ্যাসিডিক হয়ে গেছে। তা সেই জন্যই কিন্তু হার্ট বার্নের মতন প্রবলেমটা হচ্ছে। তারপরে কি হয়, আমাদের মুখ থেকে একটা জল কাটে বা একটা টক জলের মতন আসে, বা অনেক সময় আমরা কি বলি, একটা ঢেকুর দিচ্ছে, সেই ঢেকুরটাও একটা টক ঢেকুর, মানে বডির মধ্যে যে গ্যাসটা ফর্ম হয়েছে তার মধ্যেও কিন্তু অ্যাসিডিক পিএইচটা অনেক বেশি হয়ে গেছে। এটাকেই বলা হয় গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স, যেটা আলটিমেটলি আমার বডির একটা ইন্ডিকেটিভ সিমটম যে বডিতে এখনো অনেক কিছু রয়েছে ডাইজেস্ট হওয়ার জন্য, সেটা ডাইজেস্ট হয়নি, তাই সেটাকে ডাইজেস্ট করার মতন টাইম উই শুড গিভ টু আওয়ার বডি। ওকে,
এগুলো বোঝা গেল? এটার মধ্যে কোনো ডাউট কারো? ওকে, এরপরে এই যে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স থেকে আরো একটা প্রবলেম কিন্তু আমাদের আসতে পারে, সেটা হচ্ছে আরো একটা যে প্রবলেম আমরা দেখতে পাই, দ্যাট ইজ পেপটিক আলসার। ঠিক আছে, পেপটিক আলসারের ক্ষেত্রে কি দেখা যায়, যে পেপটিকটা মানে হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিকটা রয়েছে, অর্থাৎ যে স্টামাক রয়েছে, স্টামাক অ্যাসিডের সংস্পর্শে এসে যখন আমাদের এই যে পুরো জিআই সিস্টেমটা, এই জিআই সিস্টেমের যে দেওয়ালটা রয়েছে, সেটা স্টামাকের হতে পারে, ডিওডিনামে হতে পারে, স্মল ইন্টেস্টাইনে হতে পারে, এই জিআই সিস্টেমের যে ওয়ালটা রয়েছে, সেই ওয়ালের যে মিউকাস মেমব্রেন গুলো, সেটা কি হয় ওই গ্যাস্ট্রিক অ্যাসিডের কারণে ড্যামেজ হয়ে যাচ্ছে, সেগুলো ক্ষয়ে যেতে থাকে। যার ফলে সেখানে ক্ষত বা ঘা তৈরি হচ্ছে। একে বলা হয় পেপটিক আলসার। এই আলসার কথাটার মানেই হচ্ছে যেখানে ঘা হয়ে গেছে, কোনো একটা ড্যামেজ বা ক্ষত তৈরি হয়েছে, ইনজুরি হচ্ছে একটা, সেটাকে আমরা বলবো আলসার। এবং এই পেপটিক আলসারটা ইউজুয়ালি আমরা দুটো জায়গায় দেখে থাকি। একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আরেকটা হচ্ছে ডিওডিনাল আলসার। ঠিক আছে, গ্যাস্ট্রিক আলসারটা কি, যখন এই ক্ষতটা স্টামাকের মধ্যেই হয়েছে, স্টামাকের যে ওয়ালগুলো সেগুলো যখন তার যে মিউকাস মেমব্রেন গুলো নষ্ট হয়ে গেছে, সেখানে যখন ঘা তৈরি হয়েছে, তখন আমরা বলবো একে গ্যাস্ট্রিক আলসার। এবং ডিওডিনাল আলসার কি, এই ক্ষতটা যখন ডিওডিনামে হচ্ছে, অর্থাৎ পাকস্থলী বা স্টামাকের পর যে স্মল ইন্টেস্টাইনের পার্টটা, যে পাইপের মতন স্মল ইন্টেস্টাইনের পার্ট রয়েছে, যেটা এবারে বাকি ইন্টেস্টাইনটার সঙ্গে যুক্ত হচ্ছে, যেটা আগের দিন বলেছিলাম যে ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট স্মল ইন্টেস্টাইনের, সেই জায়গায় যদি ক্ষত তৈরি হয়, তাহলে তাকে আমরা বলবো ডিওডিনাল আলসার। এই ম্যাম আর একবার বলুন, ম্যাম আর একবার বলুন, ম্যাম আর একবার বলুন আলসারটা আর একবার। বলছি যদি দেখা যায় যে এই যে ক্ষতটা, এই ক্ষতটা যদি আমাদের এই স্টামাকের মধ্যে তৈরি হয়, তাহলে আমরা তাকে বলবো গ্যাস্ট্রিক আলসার। কিন্তু যদি এই অ্যাসিডের ফলে ক্ষতটা আমাদের এই ডিওডিনামে তৈরি হচ্ছে, ঠিক আছে, এটাই তো ডিওডিনাম যেটা আমাদের স্মল ইন্টেস্টাইনের সাথে যুক্ত হচ্ছে, তাহলে সেই ডিওডিনামে যদি এই ক্ষতটা কোনোভাবে তৈরি হয়, তাকে আমরা বলবো ডিওডিনাল আলসার। ম্যাম এই ক্ষতটা হতে মোটামুটি কিরকম টাইম পিরিয়ড লাগতে পারে, যেমন কতদিন ধরে? এটা ডিপেন্ড করে মানে আমি আমার লাইফস্টাইলটা কিরকম সেটার উপরেই মেইনলি ডিপেন্ড করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব কম বয়সে কিন্তু গ্যাস্ট্রিক আলসারের প্রবলেমটা হচ্ছে জাস্ট বিকজ অফ দ্য লাইফস্টাইল। এটা ওইভাবে বলা যায় না যে ঠিক কতদিন লাগছে বা কতদিনের জন্য এই সমস্যাটা হচ্ছে, ওইভাবে তো এটা বলা যায় না কিছু। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এরপরে যেটাই যাব যে এই পেপটিক আলসারটার কারণগুলো কি কি। পেপটিক আলসারের কারণ বলতে গেলে পেপটিক আলসার এই ডিজিজটাকেই একটা নাম দেওয়া হয়েছে। কি ডিজিজটার নাম বা এটার একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, একটা কোটেড ডেসক্রিপশন এটার। আ ডিজিজ ডিউ টু hurry, worry and curry। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যেই পেপটিক আলসারের কারণটা রয়েছে। কি পেপটিক আলসার কি? পেপটিক আলসার হলো এমন একটা ডিজিজ যেটা হচ্ছে হারি অর্থাৎ খুব তাড়াহুড়োর কারণে, নেক্সট হচ্ছে খুব স্ট্রেস বা চিন্তার কারণে, এন্ড থার্ড কারি বা অতিরিক্ত স্পাইসি খাবারের জন্য। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, হাড়ির ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে, যাদের ধরুন লাইফস্টাইলটা ভীষণ কম্পিটিটিভ,
তারা যে কোনো সময় বা প্রতিটা ক্ষেত্রে যখন অপরজনের সাথে কম্পিটিশন করতে হবে এইরকম একটা মনোভাব থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই পেপটিক আলসার হওয়ার চান্সটা মানে রিস্ক ফ্যাক্টরটা থেকে যায়। অথবা যারা প্রচন্ড পুরো লাইফটাই ভীষণ তাড়াহুড়ো করে চলছে, মানে প্রত্যেকটা দিন ভীষণ তাড়াহুড়ো করে এটা করতে হবে, এটার পরেই আবার ওটা করতে হবে, সবকিছু খুব তাড়াহুড়ো করে কাজ করেন তারা, তাদের ক্ষেত্রেও এই রিস্ক ফ্যাক্টরটা থেকে যায়। নেক্সট কি বলছি, ওয়ারি, ভীষণ চিন্তা করছে, যে কোনো সিচুয়েশনে অতিরিক্ত চিন্তা করছে, ভীষণ স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, বা প্যালপিটেশন শুরু হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর বেশি। অ্যান্ড থার্ড হচ্ছে কারি, অর্থাৎ অতিরিক্ত ঝাল, বিশেষ করে মশলা বা স্পাইসি খাবারের মধ্যে বিশেষ করে বলা হচ্ছে ঝালযুক্ত খাবার। কারণ এই যে ঝালটা কিন্তু মানে অতিরিক্ত যদি ঝাল হয়, তারাও কিন্তু আমাদের স্টমাকের ওয়াল গুলোকে নষ্ট করে দিতে পারে। তাই যারা রোজ অতিরিক্ত ঝালযুক্ত খাবার খাচ্ছে বা ঝাল এবং তার সাথে প্রচন্ড অয়েলি ফুড, মশলাদার খাবার আমরা যেটাকে বলি, একদম তেলের মধ্যে পুরো মশলাগুলোকে ফ্রাই করে প্রচন্ড রসিয়ে কষিয়ে রান্না যেটাকে বলা হয়, তো সেরকম রেগুলার বেসিসে যদি নেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু রিস্ক ফ্যাক্টর থেকে যায়। ঠিক আছে, এই একটা কারণ। এছাড়াও আরো একটা কারণ দেখা গেছে, সেটা মেনলি সার্ভেতে দেখা গেছে। ঠিক আছে, সার্ভেতে কিরকম দেখা গেছে, এটা ব্লাড গ্রুপের ক্ষেত্রে মেনলি দেখা যায় যে যাদের ব্লাড গ্রুপ ও, সেটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, যাদের ব্লাড গ্রুপ ও, তাদের ক্ষেত্রে কিন্তু পেপটিক আলসারের রিস্ক ফ্যাক্টরটা আরো একটু বেশি। নেক্সট ফ্যাক্টর কি দেখা যায়, আচ্ছা এটা মুছে দিই, এটা বলছিলাম ব্লাড গ্রুপ হচ্ছে ও, এটা একটা। নেক্সট ফ্যাক্টর দেখা যায় হচ্ছে যে কেউ হয়তো এরকম কোনো ওষুধ খাচ্ছে, দিনের পর দিন কোনো এমন ওষুধ খেতে হচ্ছে যেটাতে সে অ্যাডিক্টেড হয়ে পড়েছে, বা হয়তো অ্যান্টি ডিপ্রেসেন্ট কোনো মেডিসিন নিচ্ছে, ঠিক আছে, বা আমাদের লিভারকে ঠিক রাখার কোনো মেডিসিন নেওয়া হচ্ছে, এই রকম যারা রেগুলার বেসিসে নেয় তাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা দেখা যায়। আরেকটা প্রবলেম সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য পেপটিক আলসার হয়। সেই ব্যাকটেরিয়াটার নাম কি, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। দিস ইজ দ্য সাইন্টিফিক নেম, হেলিকোব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যও পেপটিক আলসার দেখা যায়, এবং দেখা যায় যে মোটামুটি ভাবে এই চান্সেসটাও কিন্তু অনেকটাই কমন। এই হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনটা, যেটা এই চান্সেসটা অনেকটা কম। নেক্সট, এই যে ব্লাড গ্রুপ ও, এটা কিন্তু আমরা জেনেটিক ফ্যাক্টরের মধ্যেও ভাবতে পারি, জেনেটিক ফ্যাক্টরের একটা কারণ। নেক্সট দেখা যায় এই যে হাড়ির কথাটা বললাম, সেক্ষেত্রে কিন্তু আমরা জেন্ডার স্পেসিফিকেশন বলতে পারি, যেটা আগে ধারণা ছিল যে স্পেশালি মেল আর মোর প্রোন টু ডেভেলপ পেপটিক আলসার, কারণ তাদেরই কিন্তু এই কম্পিটিশনটা অনেক বেশি থাকে, কম্পিটিটিভ মনোভাবটা পুরুষদের অনেক বেশি থাকছে, কারণ তাদের একটা কেরিয়ারের ব্যাপার থাকছে, তাদের যে ইকোনমিক্যাল ফ্যাক্টরস, এই অনেকগুলো কেসেস থাকে, সেই জন্য মহিলাদের তুলনায় পুরুষদের এই ব্যাপারটা বেশি দেখা যায়। নেক্সট হচ্ছে এজ ফ্যাক্টর একটা কাজ করে। এজ ফ্যাক্টরটা কিরকম, ইউজুয়ালি 20 to 40 ইয়ার্স অফ এজ, এই সময়টার মধ্যেই কিন্তু আমরা মেনলি এই তিনটে জিনিস আমাদের চলতে থাকে রেগুলার রুটিনের মধ্যে। আমি যদি জেনেটিক ফ্যাক্টর বাদ দিয়ে দিই, মেডিসিন বাদ দিয়ে দিই, বা ইনফেকশন বাদ দিয়ে দিই, তারপরেও এই তিনটে ফ্যাক্টর কিন্তু সবার মধ্যে চলতে থাকে। কারণ সেই সময় একটা কম্পিটিশন থাকছে, কেরিয়ার সেট আপ করার বা পার্সোনাল লাইফকে সেট আপ করার একটা কম্পিটিশন চলতে থাকছে,
এছাড়াও হয়তো সেই সময় আমরা প্রচন্ড ফাস্ট ফুডের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ি। এই ফ্যাক্টর গুলোর কারণে এজ একটা বড় ফ্যাক্টর। এজটা কত? আমরা মোটামুটি ভাবে 20 to 40 ইয়ার্স অফ এজের মধ্যে পেপটিক আলসারের চান্সেসটা বেশি দেখে থাকি। এছাড়াও দেখা যায় যে কোনো হঠাৎ করে কোনো ইনজুরি হলো, এটা যদিও ভীষণ রেয়ার একটা কেস, হঠাৎ করে কোনো কারণে ইনজুরি হলো যার কারণে স্টমাকটা এফেক্টেড হলো, সেক্ষেত্রেও কিন্তু এই পেপটিক আলসারের প্রবলেমটা আমরা দেখতে পাই। ওকে, এটা কি ক্লিয়ার? কারণগুলো ক্লিয়ার হয়েছে সবার কাছে? ম্যাম, বলুন। আলসার থাকলে কি টুলসের সাথে ব্লাড আসে? আসবে, আমি সিমটমে আসছি, আসবে। এগুলো বোঝা। নেক্সট এবারে তাহলে আসবো এই সিমটমস গুলোতে। সিমটমস এর মধ্যে কি হয়, যেটা বললেন যে আলসার থাকলে স্টুলের সাথে ব্লাড আসতে পারে। স্টুলের সাথে ব্লাড অনেকগুলো কারণে আসে, যেরকম একটা হচ্ছে আমাদের কোলনের মধ্যে যদি মানে দীর্ঘদিন ধরে যদি কনস্টিপেশনের প্রবলেম হয়, কোলনের ওয়াল গুলো যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও স্টুলের সাথে ব্লাড আসে, যেটা আমরা ডিসেন্ট্রিতে পড়েছিলাম। এবং পেপটিক আলসারের ক্ষেত্রেও কিন্তু স্টুলের সাথে ব্লাড আসতে পারে। ব্লাড মানে স্টুলটা পুরো ব্ল্যাকিশ কালারের হয়ে যেতে পারে। কি জন্য হচ্ছে? কারণ এই যে ওয়াল গুলো, মাস্কিউলার ওয়াল বা মিউকাস মেমব্রেন যেটা ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যাওয়ার ফলে ওই দেওয়ালটা তো ড্যামেজ হচ্ছে, দেওয়ালটার ক্ষয় হচ্ছে, ফলে সেই ক্ষয়ের কারণে যে রক্তপাতটা হচ্ছে সেটাই কিন্তু আমাদের স্টুলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আসে। এটা একটা কারণ হতে পারে, মানে এটা একটা সিমটম আমরা দেখতে পারি। স্টুল উইথ ব্লাড, ঠিক আছে। নেক্সট আমরা কি সিমটম দেখতে পারি? একটা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট দেখতে পারি। অ্যাবডোমিনাল ডিসকমফোর্টের মধ্যে প্রচন্ড অ্যাবডোমিনাল পেন হতে পারে, বা ফ্ল্যাচুলেন্স অর্থাৎ গ্যাস হয়ে যাওয়া সমস্যা থাকে। এবং এই অ্যাবডোমিনাল ডিসকমফোর্টটা কিন্তু মেইনলি লোয়ার অ্যাবডোমেনে হয় না, আপার অ্যাবডোমেনে হয় এটা। কারণ আমাদের স্টামাক বা ডিওডিনাম পুরোটাই রয়েছে আপার অ্যাবডোমিনাল পার্টে, তাই আপার অ্যাবডোমেনে এই ডিসকমফোর্ট গুলো আমরা দেখতে পাই। ব্যথা হওয়া বা গ্যাস হওয়ার সমস্যা এইগুলো দেখা যেতে পারে। নেক্সট কি, সেটা হচ্ছে যে খিদে অনেক বেশি পায়, অর্থাৎ ফ্রিকুয়েন্ট হাঙ্গার দেখা যায়। মানে মোটামুটি 2-3 ঘন্টা অন্তর অন্তরই মনে হয় যেন খিদে পাচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হয়, ঠিক আছে। এছাড়াও এগুলো হচ্ছে যেটা আমরা এমনি বুঝতে পারবো, এরকম কিছু সিমটম। এছাড়াও কিছু ক্লিনিক্যাল সিমটম দেখা যায়। সেই ক্লিনিক্যাল সিমটম গুলো কি কি? আয়রনের অ্যাবজর্পশনটা কমে যেতে থাকে বডিতে, যার ফলে অ্যানিমিয়ার সমস্যা হয়। এটা মেইনলি আয়রন ডেফিসিয়েন্সি রিলেটেড অ্যানিমিয়ার প্রবলেম দেখা যেতে থাকে। ব্লাডে হিমোগ্লোবিন লেভেলটা কিন্তু কমে যায়। নেক্সট কি হয়? ওয়েট লস হতে পারে এই অ্যানিমিয়ার সাথে সাথে, যেহেতু আয়রন অ্যাবজর্পশন কমে যাচ্ছে, তখন অ্যানিমিয়ার সাথে সাথে ওয়েট লসের প্রবলেম দেখা যেতে পারে। নেক্সট, যেরকম আমরা এতে বললাম যে আয়রন অ্যাবজর্পশন কমে যাচ্ছে, একই রকম ভাবে বাকি আরো কয়েকটা নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন কিন্তু কমে যেতে পারে। অথবা বডির মধ্যে যে হরমোনস গুলো রয়েছে তাদের সিক্রিশন গুলো কমে যায়, যেরকম প্রস্টাগ্ল্যান্ডিন, তারপরে হচ্ছে ইউরোগ্যাস্ট্রন বা এপিডার্মাল হিলিং ফ্যাক্টর। এপিডার্মাল হিলিং ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর থাকে। এর কাজটা কি? এরা আমাদের এই যে স্টামাককে HCl এর
যে ড্যামেজটা করতে পারে সেটা থেকে বাঁচাচ্ছে। কারণ HCl তো একটা প্রচন্ড অ্যাসিডিক মিডিয়াম, তো এই স্টমাকের ওয়াল গুলো যাতে ওই অ্যাসিডের সংস্পর্শে এসে ক্ষতি না হয় তার, সেগুলোকে রক্ষা করে এই এপিডার্মাল হিলিং ফ্যাক্টর। এপিডার্মাল কথাটার মানেই হচ্ছে স্কিনের উপরের যে লেয়ারটা, তাহলে সেই ফ্যাক্টরটা কাজ করছে, প্রস্টাগ্ল্যান্ডিন হরমোনটা কাজ করছে। তো দেখা যায় আমাদের বডিতে এই হরমোনের সিক্রিশন গুলো কিন্তু তখন আস্তে আস্তে কমে যেতে থাকে। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। এবং এই যে স্টুল উইথ ব্লাড বললাম, এটা কিন্তু আবার অনেক সময় মানে বমির সাথেও হয়, মানে রক্ত বমিও হতে পারে। যখন সেটা রিফ্লাক্স হচ্ছে তখন কিন্তু রক্ত বমিও হতে পারে। তাহলে স্টুল সরি vomiting with blood, এই প্রবলেমটাও কিন্তু আমরা দেখতে পারি। যে মানে কি রকম হয় কালারটা, বমির কালারটা একদম ডার্ক ব্রাউনিশ কালারের হয়, বা স্টুলের কালারটা যেরকম বললেন একদম পিচের মতন, আলকাত্রার মতন ব্ল্যাকিশ হয়ে যায়। এগুলো থেকে আমরা কিন্তু ইন্ডিকেশনটা পেতে পারি যে বডির মধ্যে ইন্টারনাল ব্লিডিং একটা তৈরি হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে এগুলো? কোনো ডাউট এটার মধ্যে কারোর কোনো সমস্যা নেই তো? ম্যাম বমির সঙ্গে যে ব্লাডটা আসতে পারে বললেন, ওটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসবে? বমির সঙ্গে স্টমাক থেকে, বমিটা মানে তো ওই আসছে ওয়ালটা আমাদের থেকে, স্টমাকের স্টমাকের থেকে। এই ওয়ালটা থেকে আসবে, তাই তো? আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে এরপরে আমরা যখন পেপটিক আলসারের ডায়েটারি ম্যানেজমেন্ট করতে যাব, পেপটিক আলসারের ডায়েটারি ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের কয়েকটা অবজেক্টিভকে মাথায় রাখতে হবে। সেই অবজেক্টিভটা কি কি? প্রথম অবজেক্টিভটা হচ্ছে যে সিমটমস গুলো তৈরি হয়েছে সেই সিমটমস গুলোকে রিডিউস করা। তাহলে টু রিলিভ সিমটম, এটা প্রথম অবজেক্টিভ হতে হবে। এই যে একটা প্রচন্ড কষ্ট হচ্ছে সেটাকে আগে আমাকে বন্ধ করতে হবে। নেক্সট অবজেক্টিভ কি হবে? যে আলসারটা তৈরি হয়েছে সেটাকে ঠিক করা, অর্থাৎ টু হিল দ্য আলসার। ঠিক আছে, নেক্সট সেটা। অ্যান্ড থার্ড হচ্ছে যদি এগুলোতেও না হয় তাহলে আমাকে বাকি যা যা আরো যা ফ্যাক্টরস গুলো রয়েছে সেগুলোকে ঠিক করা, যাতে করে আমার সার্জারি অবধি যেতে না হয়। ঠিক আছে, মেইনলি আমি যদি এই দুটো ফ্যাক্টরের উপরে কাজ করি তাহলে সার্জারির মতন এই কমপ্লিকেটিভ ওয়েটাতে আমাকে যেতে হচ্ছে না। তার জন্য যদি মেডিসিনাল কোনো সাপোর্টের কথা বলা হয়, তাহলে মেডিসিনাল সাপোর্ট মানে সেটা দেখতে হবে যে হেলিকোব্যাক্টার পাইলোরি অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়েছে কিনা। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয় তাহলে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। সেটা অবশ্যই পুরোপুরি একদম মেডিসিনাল একটা ফ্যাক্টর কাজ করে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এছাড়াও এর সাথে আর কি করা হতে পারে, আমাকে যে ডায়েটারি প্যাটার্ন গুলো রয়েছে সেই ডায়েটারি প্যাটার্নটাকে মেনটেন করব। ডায়েটারি প্যাটার্ন গুলোকে আমি মেনটেন করব। সেই ডায়েটারি প্যাটার্ন গুলোর মধ্যে কি, একদম ব্ল্যান্ড ডায়েট, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্ল্যান্ড ডায়েটটা, ঠিক আছে, ব্ল্যান্ড ডায়েট মানে কি, আমরা কি পড়েছিলাম ব্ল্যান্ড ডায়েটে? যেখানে কোনো অয়েল থাকবে না, স্পাইস থাকবে না, ঠিক আছে, বা কোনো হার্ড ফাইবার থাকবে না। কারণ এই যে পেপটিক আলসার মানে যেখানে ক্ষত তৈরি হয়েছে সেখানে কিন্তু আমি ফাইবারটাকে কোনোভাবে অ্যাড অন করতে পারবো না, বিকজ ফাইবার দেওয়া হচ্ছে মানে ওই ঘষা লাগা মানে স্ক্র্যাচটা আরো বেশি হতে পারে, সেই ক্ষতগুলো আরো সেখানে সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য ফাইবারটাকেও কিন্তু আমি একদম রেস্ট্রিকশনের মধ্যে রাখবো। এগুলো করছি, কিন্তু যেটা আমাকে জোর দিতে হবে সেটা হচ্ছে প্রোটিনের উপর। কারণ
প্রোটিনে একটা হিলিং ফ্যাক্টর থাকে। যে কোনো উন্ডকে হিল করতে, অর্থাৎ ওই সেলগুলোকে রিজেনারেট করতে হেল্প করে প্রোটিন। তাহলে প্রোটিনের উপরে আমি জোর দেবো। এই প্রোটিনটা আমি কিভাবে নেব? প্রথমত আগে, বহু আগে একটা কনসেপ্ট ছিল যে ঠান্ডা দুধ, ঠিক আছে, ঠান্ডা দুধ পেপটিক আলসারের জন্য ভীষণ ভালো, কারণ তারা অ্যাসিডিটিটাকে নিউট্রালাইজ করতে পারতো, তাদের একটা খুব ভালো বাফারিং এফেক্ট ছিল, যে কারণে ঠান্ডা দুধ যদি নেওয়া হতো তাহলে এই আলসারেটিভ হিলিংটা খুব তাড়াতাড়ি হতো। কিন্তু এখন খুব একটা সেটা দেখা যায় না, অনেক সময় দেখা যায় যে ঠান্ডা দুধেতেও কিন্তু অ্যাসিডিটি বাড়ছে। তো তাহলে প্রোটিনটা কিভাবে নেওয়া যেতে পারে? বাকি যে হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন গুলো রয়েছে, তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে ডিম। তো ডিমটাকে নেওয়া যেতে পারে, ডিমটা অবশ্যই ভালোভাবে বয়েল করে সেটা নেওয়া যেতে পারে, বা ছোট মাছ নেওয়া যেতে পারে, কিন্তু সেটা সেদ্ধ অবস্থায়, কোনো তার মধ্যে তেল ইউজ করার প্রয়োজন নেই বা যাবে না সেটাতে। এবার আমি যদি প্লান্ট প্রোটিনের দিকে আসি, তাহলে আমাকে প্লান্ট প্রোটিনটা কিভাবে নিতে হবে? ডালের ফর্মে, কিন্তু সেটা প্রপারলি যাতে কুকড হয় সেটাকে দেখতে হবে। কোনো কোর্স মেটেরিয়াল যেন তার মধ্যে না থাকে, দানা ভাবটা যেন না থাকে, শক্ত, অনেক বেশি শক্ত, ডাইজেস্ট করতে অনেক সমস্যা হচ্ছে, এরকম যেন না হয়, ঠিক আছে? সেগুলোকে মেনটেন করতে হবে প্রোটিনের ক্ষেত্রে। ফ্যাটের ক্ষেত্রে কি? ফ্যাট কিন্তু অবশ্যই আমাদের এই যে মোটিলিটিটা রয়েছে, ইন্টেস্টাইনাল মোটিলিটিটাকে কিন্তু ইমপ্রুভ করতে পারে ফ্যাট। সেই জন্য বিভিন্ন ধরনের ফ্যাট, যেটা হেলদি ফ্যাট, সেগুলোকে আমি ইনকর্পোরেট করতে পারি ডায়েটের মধ্যে। যদি দেখা যায় পেশেন্ট প্রচন্ড ভাবে ম্যালনারিশড হয়ে গেছে, দীর্ঘদিন ধরে কিছু খেতে পারছে না, যার কারণে পেশেন্ট ম্যালনারিশড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি ফ্যাটটাকে তার ডায়েটে ইনকর্পোরেট করব। কিরকম ফ্যাট দেবো? যেগুলো ইজি টু ডাইজেস্ট, অর্থাৎ ইনভিজিবল ফ্যাট দেবো। এবং ইনভিজিবল ফ্যাটের মধ্যেও আমি সোর্সেসের মধ্যে কি রাখতে পারবো? বিভিন্ন ধরনের বাদামকে রাখতে পারবো। এবার বাদামটাকে কিভাবে দেবো? বাদামটাকে জলে ভিজিয়ে সেটাকে প্রপারলি গ্রাইন্ড করে তবে কিন্তু আমি বাদামটা তাকে দিতে পারবো, ঠিক আছে? বাদামটাকে কোনোভাবেই একদম নরম অবস্থায় দিতে হবে, যাতে করে আগেন ডাইজেশনের কোনো সমস্যা না হয়। নেক্সট হচ্ছে প্রচুর পরিমাণে আমরা এটাও আরেকটা জোর দেব, সেটা হচ্ছে ক্যারোটিনয়েডস, বা বলতে পারি বিটা ক্যারোটিনের উপরে জোর দেব, বিকজ বিটা ক্যারোটিন ইজ ফুল অফ অক্সিজেন। সেইটার উপরে আমাকে জোর দিতে হবে, যাতে করে এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের কারণে যে টক্সিক ফ্যাক্টরটা বডিতে তৈরি হয়েছিল, সেটা যেন আমার প্রিভেন্ট হয়, বা সেটা যাতে কিওর হতে পারে। এবং তার সাথে এই যে মিউকাস মেমব্রেন যেটা নষ্ট হয়ে গেছে, ভিটামিন এ বা বিটা ক্যারোটিনের কাজটা কি? ওই সেল মেমব্রেনের স্ট্রাকচারটাকে মেনটেন করা। সেই জন্য আমাকে বিটা ক্যারোটিনের উপরে জোর দিতে হচ্ছে, বা ক্যারোটিনয়েডস এর উপরে জোর দিতে হচ্ছে। তারপরে জোর দেব অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। ভিটামিন সি এরও আমরা ফাংশনসে পড়েছিলাম যে ইট ইজ ভেরি ভেরি হেল্পফুল টু হিল দ্য উন্ডস র্যাপিডলি, যেখানে ভিটামিন সি এর ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুটকে দিতে পারি। আগেন সাইট্রাস ফুড মানে অ্যাসিড, অলরেডি বডি অ্যাসিডিক হয়ে আছে, তাহলে সাইট্রাস ফুডকেও যদি আমরা দিতে চাই, কিভাবে দেব? সেটাকে ডাইলিউট করে দেব, ডাইরেক্টলি কিন্তু নেব না, জলেতে মিশিয়ে সেটাকে আমরা দিতে পারি। অথবা টমেটো জুস দেওয়া হলো, এইগুলোকে আমরা দিতে পারছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে এমন যে ফুড যেগুলো ব্লোটিং তৈরি করে, যেরকম স্ট্রংলি ফ্লেভার্ড ফুড, লাইক এখন শীতের সময় যদি বলি তাহলে ফুলকপি, বাঁধাকপি, বা পেঁয়াজ, বা ছোট ছোট যে পেঁয়াজ, প্রত্যেকটা জিনিস। হ্যাঁ বলুন। বলছি ভিটামিন সি বললেন তো আপনি, ওটা যদি ধরুন অনেক সময় হয় যে অনেকে ওই ওষুধের মাধ্যমে, তারপরে ধরুন আপনার ওই যেগুলো ভিটামিন সির যে অরেঞ্জ কালারের ক্যাপসুল মানে ট্যাবলেট গুলো পাওয়া যায়,
ওইগুলো কি নেওয়া যায়? দেখুন, আননেসেসারিলি আমরা কোনো সাপ্লিমেন্ট বা মেডিসিন নেব না। এই যে ফ্যাক্টর গুলো, এইগুলো কিন্তু আমরা আমাদের ডায়েট দিয়েই ঠিক করে নিতে পারবো, তাই আননেসেসারিলি কোনো ড্রাগ থেরাপিতে যাব না। ঠিক আছে, ভিটামিন সি আমি আমার খাবার থেকে যথেষ্ট ভালো পরিমাণে পাবো, সেটাই নেব। এবার ভিটামিন সি এর জন্য যেটা বললাম যে সাইট্রাস ফ্রুটস, বা শীতের জন্য যদি বলি তাহলে কমলা লেবু থেকে নিতে পারবো, সেটাকেও ডাইলিউট করে আমরা নেব। এবং সেটা দেখতে হবে যে খাবারটা নিচ্ছি, যে ফলটা যদি কমলা লেবু নিচ্ছি, মুসাম্বি নিচ্ছি, খুব যেন টক না হয়। ঠিক আছে, তাহলেই কিন্তু আমি আমার বডিতে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাকেও ফুলফিল করে নিতে পারবো, প্লাস উন্ড হিলিং এও এটা কাজ দেবে। বুঝা গেল? ওকে ম্যাম। আচ্ছা, এইগুলো গেল। এরপরে ডায়েটারি প্যাটার্ন গেল। এবারে হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজ, ওটা কি বলতেন? এগুলোকে নেব না, কারণ এগুলো তো খুব স্ট্রংলি ফ্লেভার্ড হয় এবং ব্লোটিং হতে পারে, গ্যাস ফর্ম করতে পারে। সেই জন্য এইগুলোকে আমরা ডায়েটের মধ্যে থেকে বাদ রাখবো। ফুলকপি, বাঁধাকপি, ছোট যে ধানি পেঁয়াজ বা নর্মাল পেঁয়াজ, রসুন, তার সাথে হচ্ছে বিনস, এইগুলোকে আমরা আমাদের ডায়েট থেকে বাদ রাখবো। যাদের পেপটিক আলসার হয়েছে আর কি, তাদের ডায়েট থেকে এগুলোকে বাদ রাখতে হবে। ঠিক আছে, এরপরে যদি লাইফস্টাইল প্যাটার্নে যাই, তাহলে প্রপার রেস্ট, নো স্ট্রেস, নো টেনশন, নো অ্যাংজাইটি, একটা প্রপার রিল্যাক্সেশন হতে হবে বডির। সেকেন্ডলি, স্মোকিং বা অ্যালকোহলের অ্যাডিকশন যাদের রয়েছে সেটাকেও কমপ্লিটলি রেস্ট্রিক্ট করতে হবে। এগুলো হচ্ছে আমার ম্যানেজমেন্টের মধ্যে পড়বে। এবং লাস্টলি এই লাইফস্টাইলের ম্যানেজমেন্টের মধ্যেও যেটা থাকবে সেটা হচ্ছে আমি কিভাবে খাবো। খাবারটা আমি খুব অল্প পরিমাণে নেব, কারণ একেবারে অনেকটা দিলে আগেন যেহেতু ডাইজেশনের প্রবলেম, এই একেবারে নেব না। স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিলস, এটা খুব ইম্পর্টেন্ট। অল্প করে নেব, যখন আবার খিদে পাচ্ছে, যেরকমটা বললাম যে এভরি 2 to 3 আওয়ার দে ফিল হাংরি, পেপটিক আলসারের যারা পেশেন্ট, তো সেই জন্য ওই প্রতি 2-3 ঘন্টা অন্তর অল্প অল্প করে কিছু খাবার দেওয়া যেতে পারে। এক্ষেত্রেও কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট বা সিম্পল সুগার, একদম শুধু যার মধ্যে সুগার বা ওই সিম্পল কার্বোহাইড্রেট বা গ্লুকোজ ছাড়া আর কিছু নেই, এরকম খাবারগুলোকে কম। বোঝা গেল? ম্যাম, ব্ল্যান্ড ডায়েটে কি ফ্রুটস চিবিয়ে খাওয়া যাবে না? ফ্রুটস নিয়ে তো কোনো অসুবিধা নেই, ফ্রুটস খাওয়া যাবে। ওকে ম্যাম। ঠিক আছে, ভেজিটেবলস এর কথা আমি শুধু বললাম ওটা। হ্যাঁ, তাহলে এই গেল আমার পেপটিক আলসারের কথা। এরপরে আরেকটা জাস্ট ডিসঅর্ডারের কথা বলবো, সেটাও আমাদের লাইফস্টাইলের সাথে রিলেটেড। যেরকম আমরা ডায়রিয়া পড়েছিলাম, বলুন, এটা হচ্ছে স্টিয়াটোরিয়া। বলুন। এই কিছুদিন আগে আমাকে একজন বলল যে তার মানে গ্যাস আছে, তার মানে ডাক্তারে বলেছে তাকে বারে বারে খেতে হবে, কিন্তু তার মানে খাওয়ার ফলে এই যে বারে বারে প্রচুর পরিমাণে বারে বারে যে খাচ্ছে, খাওয়ার ফলে তার ওয়েটও বেড়ে যাচ্ছে, সঙ্গে কিন্তু মানে যেরকম বেলি ফ্যাটটা প্রচুর পরিমাণে হয়ে আছে, সেই সে নিজেও বলে যে আমার প্রচুর বেলি ফ্যাট বেড়ে যাচ্ছে আর ওয়েটও বেড়ে যাচ্ছে। এটাই সমস্যা হয়, বারে বারে খেতে হবে মানে কিন্তু পরিমাণটা কম রাখতে হবে। ঠিক আছে, আর আমাদের বারে বারে খেতে হবে মানে কিছু হেলদি ফুড নেব, যেরকম ফল নিলাম, বা কখনো একটু সবজি সেদ্ধ নিলাম, বা হয়তো একটু বাদাম নিলাম, এরকম ফ্রিকুয়েন্ট মিল বলা হয়। বারে বারে খাওয়ার মানে কিন্তু এটা কখনোই নয় যে আমার বারবারই আমি কোনো একটা এক প্যাকেট বিস্কিট নিলাম, বা একটু কেক নিলাম, একটু মুড়ি নিলাম, একটু ভাত নিলাম, একটু রুটি নিলাম, এবং সেটা যথেষ্ট ঠিকঠাক বেশি পরিমাণে নিলাম, সেটা একেবারেই নয়। বেশি করে মানে বারবার করে খাওয়ার মানেটাই হচ্ছে বডিকে কম লোড দেওয়া। তাই এক্সট্রা জিনিস আমি নেব না। বারবারে খেতে বলা হয় কারণ তার ডাইজেশনের সমস্যা। তাহলে যে মুহূর্তে আমার ডাইজেশনের প্রবলেম রয়েছে, আমি এমন কোনো খাবার নেব না যেটা আমার বডিতে ডাইজেস্ট করতে প্রবলেম হবে। কখন প্রবলেম হবে বডিতে ডাইজেস্ট করতে? যখন আমি অতিরিক্ত খাবার নেব। সেকেন্ডলি, যখন আমি হাই ফ্যাটি ফুডস বা হাই কার্বোহাইড্রেট ফুড নেব, সেটা আমার বডিতে ডাইজেস্ট করতে প্রবলেম। তাহলে সেই জায়গাটাকে আমি রিপ্লেস করব ফ্রুটস দিয়ে বা ভেজিটেবলস দিয়ে, যেটা খুব ইজিলি ডাইজেস্ট করা যাবে এবং তার থেকে একটা ফাইবার পাবো,
যেটা আমার স্যাটাইটি ভ্যালুকে ফুলফিল করতে পারবে। ঠিক আছে, তাহলে মানে শুধুমাত্র বারে বারে খাওয়া কিন্তু কথাটা নয়, টার্মটা হচ্ছে স্মল ফ্রিকোয়েন্ট মিলস, অর্থাৎ অল্প খাবো কিন্তু বারবার করে খাবো, যখন খিদে পাবে তখন খাবো কিন্তু অল্প খাবো, এটা হচ্ছে প্রাইমারি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ ম্যাম, কিন্তু এবার আমাকে জিজ্ঞেস করছে, বলছে তুই এত তাড়াতাড়ি কি করে রোগা হলি? তা আমি বললাম যে ফ্রুটস এরকম ভেজিটেবলস এটার উপরে ডিপেন্ড করতে হবে অবশ্যই। হ্যাঁ, এবার আমি বললাম যে আমি এরকম এরকম টাইমিং খাই, আমি একটু ফাস্টিং রাখি, তার ফলে আমি রোগাটা হয়েছি। তা আমি তেল জাতীয় খাবার, এই বাইরের ফাস্ট ফুড এগুলো টোটাল বন্ধ করে দিয়েছি, মাছ মাংস খাওয়া টোটাল বন্ধ করেছি। তা ও তখন বলছে যে আমি যদি এরকম ফাস্টিং রাখি কোনো কি প্রবলেম হবে? সেটা আমাকে জিজ্ঞেস করছে। অসুবিধা নেই, আমি তো যদি বলতে পারি প্রচন্ড যদি খিদে পাচ্ছে কিন্তু তাও মনে হচ্ছে না না ফাস্টিং রাখতে হবে, সেটা নয়। ইনিশিয়ালি ফাস্টিং এর কোনো দরকার নেই, ইনিশিয়ালি ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর উপরে ডিপেন্ড করতে পারে। যখনই খিদে পাবে আপনি তাকে বলতে পারেন যখনই খিদে পাচ্ছে তখনই যেন সে ফল খায়, যে কোনো ফল সেটা খেতে পারে, অথবা যদি সুযোগ থাকে তাহলে একটু স্যালাড খেতে পারে, বা সুযোগ থাকলে সবজি, যে সবজিগুলো আমরা সেদ্ধ করে খেতে পারবো, কাঁচা খেতে পারবো না, সেরকম কিছু খেলো, সেটা করতে পারবে। ঠিক আছে, ওকে ওকে। ওকে। আচ্ছা, তাহলে লাস্টলি যেটা বলছিলাম, স্টিয়াটোরিয়া। স্টিয়াটোরিয়ার মানে হচ্ছে যখন ম্যাল অ্যাবজর্পশন অফ ফ্যাট, অর্থাৎ বডিতে যদি ফ্যাট প্রপারলি অ্যাবজর্ব না হয় তাহলে স্টুলের সাথে ফ্যাট বেরোতে থাকে। কতটা বেরোতে পারে? মোটামুটি ভাবে 60 গ্রাম অফ ফ্যাট কিন্তু আমাদের বডি থেকে বেরিয়ে যেতে পারে যদি ফ্যাট প্রপারলি ইউটিলাইজ না হয় বা ফ্যাটটা যদি প্রপারলি ডাইজেস্ট না হয়। এটার আরো একটা কারণ থাকে, যখন আমার লিভার ডিসফাংশন হয়, অর্থাৎ লিভার যদি প্রবলেমেটিক হচ্ছে তাহলে বাইল সিক্রিশন প্রপারলি হবে না, বা প্যানক্রিয়াসের যদি কোনো ডিসফাংশন দেখা যায় তখন প্যানক্রিয়াটিক লাইপেজ অ্যাক্টিভেট হবে না, তার ফলে ফ্যাটটা স্মল ইন্টেস্টাইনে ডাইজেস্ট হতে পারলো না, অথবা আমার স্মল ইন্টেস্টাইনে যদি কোনো প্রবলেম হয়। এই পুরো প্রবলেম গুলো কিভাবে হতে পারে? ওই ইনডাইজেশন থেকে, ইনডাইজেশন বা ইসোফেগাল রিফ্লাক্স থেকে আসতে পারে। তার কি বললাম যে যদি আমার স্মল ইন্টেস্টাইনে কোনো প্রবলেম হয় তাহলে ইন্টেস্টাইনাল লাইপেজ ফ্যাটকে ডাইজেস্ট করতে পারলো না। তাহলে এই পুরো বিষয়টার জন্য যখন বডিতে যে ফ্যাটটা আমরা নিয়েছিলাম সেটা বডিতে ডাইজেস্ট হলো না এবং সে আমার কোলনটাকেও ডিস্টার্ব করে দিল, কোলনের যে মিউকোসাল লাইনিং গুলো রয়েছিল সেগুলোকে ডিস্টার্ব করে দিল, এটাকে বলা হয় স্টিয়াটোরিয়া। এবং স্টিয়াটোরিয়াটা কোনো ডিজিজের মধ্যে কিন্তু আমরা ধরবো না, যেরকম ডায়রিয়াকেও আমরা কোনো ডিজিজ ভাবিনি, স্টিয়াটোরিয়া ইজ সিন this is not a disease, this is just a symptom which indicates that the fat is not getting properly absorbed. তাহলে তার জন্য আমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে? আমার লিভার হেলথকে ভালো রাখতে হবে, প্যানক্রিয়াটিক হেলথকে ভালো রাখতে হবে, ঠিক আছে, এবং অবশ্যই করে ফ্যাট তখন নেব না, যেহেতু ফ্যাট ডাইজেস্ট হচ্ছে না তাই ফ্যাট নেব না। সেই জায়গায় লিভার হেলথ এবং প্যানক্রিয়াটিক হেলথকে ভালো রাখার জন্য কার্বোহাইড্রেটটাকে কমাতে হবে, সিম্পল কার্বোহাইড্রেটটাকে কমাতে হবে, এবং সেই জায়গায় প্রোটিনটাকে আমি বাড়াবো, কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে বাড়াবো। তাহলে প্রোটিন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট এইগুলোকে বাড়িয়ে দিচ্ছি। এর সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস এর রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, যেরকম ক্যালসিয়াম, জিঙ্ক, ঠিক আছে, ক্যালসিয়াম, জিঙ্ক, এছাড়াও ম্যাগনেসিয়াম, আয়রন, মাইক্রোনিউট্রিয়েন্টস এর রিকোয়ারমেন্টটা বাড়ছে, এগুলোকে আমি আমার ফুডের থ্রু দিয়ে নেওয়ার চেষ্টা করব। ওকে, এগুলোর উপরে যখন আমরা জোর দিচ্ছি, অর্থাৎ আমরা যদি প্রোটিন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উপরে জোর দিই তাহলে সেখান থেকেই কিন্তু বডি তার নেসেসারি ফ্যাটটা পেয়ে যাবে। তাহলে সেই কদিনের জন্য আমি ভিজিবল বা ইনভিজিবল কোনো ফ্যাটই নেব না, ভিজিবল ফ্যাটও নেবই না, এবং ইনভিজিবল ফ্যাটও আমরা যেটা জানি যে যে খাবারের মধ্যে ইনভিজিবল ফ্যাট আমরা ভালো পরিমাণে পাই, বিভিন্ন ধরনের নাটস বা সিডস, সেগুলোকেও আমরা বন্ধ রাখবো তখন।
আমরা প্রোটিন অর্থাৎ পালস প্রোটিন থেকে নেব, ভেজ প্রোটিন থেকে নেব, এবং তার সাথে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ওটস নেব, কিউনোয়া নিতে পারি, বা আমরা বার্লি নিতে পারি, এগুলোর উপরে আমরা বেশি করে ডিপেন্ড করব। ঠিক আছে, এবং তার সাথে নেব হচ্ছে ফাইবার, বিকজ ফাইবার উইল এনহ্যান্স দ্য মোটিলিটি অফ দ্য ইন্টেস্টাইনাল লাইনিং। তাহলে ফাইবারটাকে নেব। ফাইবারের জন্য আগে উই হ্যাভ টু ডিপেন্ড অন দি কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্রুটস, ভেজিটেবলস। স্টিয়াটোরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা র ফুড নিতে পারবো, অর্থাৎ র ভেজিটেবলস বা যে লিফি ভেজিটেবলস, সেগুলো কিন্তু আমরা র ফর্মে নিতে পারবো স্টিয়াটোরিয়ার ক্ষেত্রে, যেটা ডায়রিয়ার ক্ষেত্রে নিতে পারতাম না, সেটা স্টিয়াটোরিয়াতে নিতে পারবো। সেটা আমরা আমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করব। ঠিক আছে, বোঝা গেল? এগুলোর মধ্যে কোন প্রশ্ন করো? আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। মোটামুটি ভাবে জিআই সিস্টেমে আমাদের এগুলোই জানার, যেগুলো হয়তো আমরা পরবর্তীকালে ডে টু ডে লাইফে ফেস করতে পারি। ঠিক আছে, আর তো সেরকম কিছু নেই জিআই সিস্টেমে আমাদের জানার মতো। এরপরে যদি এই স্টেজ গুলোকে যদি আমরা রিকভার না করতে পারি, তারপরে আসে কার্সিনোমা। কার্সিনোমা ইন দা গ্যাস্ট্রিক, মানে স্টামাকের মধ্যেও কার্সিনোমা হতে পারে, কার্সিনোমা অফ দি স্টামাক হতে পারে, অথবা কোনো গ্যাস্ট্রিক সার্জারি। ঠিক আছে, এই দুটো একেবারেই মানে সিভিয়ার স্টেজ, যেখানে স্টামাক প্রচন্ড ভাবে ক্ষত তৈরি হয়েছে, ব্লাড সিক্রিশন হচ্ছে, তার ফলে হতে পারে স্টামাকে কার্সিনোমা। এছাড়াও যদি কনস্টিপেশনকে দিনের পর দিন যদি নেগলেক্ট করা হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার, এই প্রবলেমটা আসতে পারে। স্টমাকের হেলথকে যদি ঠিক না করা হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা দেখতে পারি যে গ্যাস্ট্রিক ক্যান্সার অথবা ডিওডিনাল ক্যান্সার। ঠিক আছে, এই সমস্যাগুলো দেখা যেতে পারে, এবং তখন তাদের ফুড প্যাটার্ন কিরকম হয়, সেই গ্যাস্ট্রেক্টমির মাধ্যমে, যেখানে ডাইরেক্টলি আমাদের ইন্ট্রাভেনাস ফিডিং করাতে হচ্ছে, ডাইরেক্টলি স্টামাকের মধ্যে বা ইন্টেস্টাইনের মধ্যে ফিডিং করাতে হচ্ছে, জেজুনোস্টমি বা গ্যাস্ট্রোস্টমির মাধ্যমে। ঠিক আছে, উইচ ইজ ভেরি পেইনফুল। সেই জন্য এই যে এতদিন ধরে আমরা যে যে ফ্যাক্টরস গুলো বা যে ডিসঅর্ডার্স গুলো পড়লাম, সেটাকে আগে ঠিক করতে হবে। তবে সেটাকে ঠিক করার জন্য প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ইনডাইজেশন হওয়া যাবে না। যদি ইনডাইজেশন হচ্ছে, তাহলে সেটাকে আমাকে ঠিক করার জন্য অবশ্যই করে আমার খাওয়ার উপরে নজর দিতে হবে। আমি বডিকে ওভারবার্ডেন করব না ফুড দিয়ে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। ম্যাম এই রোগটার কি নাম বললেন ম্যাম আপনার? কোনটা বলুন? কোলন ক্যান্সার, তারপর রেকটাল ক্যান্সার। এটা কিসের এই কোলন হচ্ছে আমাদের পুরো লার্জ ইন্টেস্টাইনে যদি ক্যান্সারের সমস্যাটা দেখা যায়, লার্জ ইন্টেস্টাইনের যে কোনো পোর্শনে, তাহলে সেটা হচ্ছে কোলন ক্যান্সার। আর রেকটাল ক্যান্সার মানে শুধুমাত্র রেকটাম এরিয়াতে যদি এই ক্ষতটা বা ক্যান্সারের প্রবলেমটা দেখা যায়, তখন সেটাকে আমরা বলবো রেকটাল ক্যান্সার। আমি এটা আলসারের মধ্যে থেকেই পড়ছে? আলসার থেকেই, আলসার এবং কনস্টিপেশন, ডায়রিয়া দিনের পর দিন যদি চলতে থাকে, তার ফলে এটা হয়। এটা অনেকটা সিভিয়ার স্টেজের ক্ষেত্রে হতে পারে। ওকে ম্যাম। আর কোনো প্রশ্ন আছে? ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ বলছি ম্যাম, এটা একটু বাইরে হয়ে যাচ্ছে। তো আমাদের যে অর্গান গুলো থাকে, মানে প্রত্যেকের তো একটা মানে নিজস্ব মাপ থাকে, ওজন থাকে। তো যেমন আমাদের লিভার আছে, পাকস্থলী, তো আমাদের লিভারের ওজন কত ম্যাম? লিভারের ওজন কত? এই মুহূর্তে আমার লিভারের ওজন মনে নেই। ঠিক আছে, তবে হ্যাঁ এটুকু বলতে পারি, আমাদের পুরো যা যা অর্গান রয়েছে তার মধ্যে থেকে সেকেন্ড লার্জেস্ট অর্গান হচ্ছে লিভার। মানে আমাদের ইন্টারনালি সব থেকে বড় অর্গান হচ্ছে লিভার।
হ্যাঁ। সব থেকে বড়। তবে লিভারের ওয়েটটা এই মুহূর্তে আমার মনে নেই। ওকে ম্যাম। আর কোনো প্রশ্ন? ম্যাম কোলনের যে আলসারের যে ঘা বললেন, ওটা কি বেশি বেড়ে গেলে তখন ক্যান্সার হয়? হ্যাঁ, হতে পারে। সেটাকে যদি ট্রিট না করা হয় তখন ক্যান্সারের দিকে টার্ন নেবে ওটা। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই অবধি তবে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডারস গুলো হলো। ঠিক আছে, এরপরে তাহলে আবার নতুন টপিকটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, যেটা বলেছিলাম আগের দিনেও বলে দিয়েছিলাম, আরেকবার রিপিট করে দিচ্ছি। ক্লাস রিগার্ডিং 25th ডিসেম্বর ক্লাস অফ থাকছে। 25th ডিসেম্বর ইজ আ হলিডে, তো ক্লাস অফ থাকছে। অ্যান্ড 30th ডিসেম্বর সোমবার নেক্সট উইকে যেটা ক্লাস, যদি আপনারা সকালবেলায় ক্লাসের নোটিফিকেশন দেখতে পান, আপনাদের স্টুডেন্ট প্রোফাইলে গিয়ে চেক করবেন সকালবেলায়। সকালবেলা বলতে 11টার পরে, অবশ্যই 11টার পরে গিয়ে চেক করবেন। ক্লাস নোটিফিকেশনে যদি দেখেন সেই দিনের ডেটে, অর্থাৎ 30 তারিখের ডেটে ক্লাস দেখাচ্ছে, তবেই ক্লাস থাকবে, আদারওয়াইজ সেদিনকে ক্লাস অফ থাকবে। ঠিক আছে। এবার 1st অফ জানুয়ারির কথা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, তো 1st অফ জানুয়ারির কথা এখনো অব্দি কোনো ইনফরমেশন নেই, সেই জন্য বলতে পারছি না। যদি ইনফরমেশন আছে, মানে যদি ক্লাস না থাকে, আগেন আপনারা স্টুডেন্ট প্রোফাইলে দেখতে পাবেন না যদি ক্লাস না থাকে, আর থাকলে তো দেখতেই পাবেন। ঠিক আছে। এছাড়াও একটু খেয়াল রাখবেন, যখন স্টুডেন্ট প্রোফাইলে লগ ইন করছেন, যদি স্পেশাল কোনো নোটিশ দেওয়ার থাকে না, সেটাও কিন্তু ওই স্টুডেন্ট প্রোফাইলে যখন লগ ইন করবেন তার আগে, মানে স্টুডেন্ট লগ ইন, একাডেমিক ব্রোশার, এই যে এফ একাডেমির যে পেজটা খুললো, লগ ইনের যে পেজটা খুললো, সেখানেও কিন্তু অনেক সময় নোটিশ দেওয়া হয়। যদি অ্যাডিশনাল কোনো নোটিশের ব্যাপার থাকে সেখানেও দিয়ে দেওয়া হয়, তো সেইগুলোকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে। ম্যাম বলছি নামটা কি করে কথা শোনা গেল না, কি বলছেন? হোয়াটসঅ্যাপে দিদি আছে ওই জন্য বুঝতে পারছেন না। বলছি আমি যে এই প্রেজেন্ট হয়েছি ক্লাসে, কি করে বুঝবো যে আমার নামটা প্রেজেন্ট আছে? আপনি তো জয়েন করেছেন, আপনি তো ক্লাস অ্যাটেন্ড করেছেন, তার মানে তো আপনার অ্যাটেন্ডেন্স রয়েছে। অ্যাটেন্ডেন্সের এমনি কোনো ইয়ে দেখা যাবে না যে অ্যাটেন্ডেন্স? আমি তো গুগল মিট থেকে অ্যাটেন্ড হয়েছি। কেন গুগল মিট থেকে হয়েছেন? গুগল মিট থেকে বলতে লিঙ্ক থেকে হয়েছেন না আপনার স্টুডেন্ট প্রোফাইল থেকে হয়েছেন? না, গুগল মিটের যে লিঙ্কটা আপনাদের ওখানে গেছিলাম, যে লিঙ্কটা করে দিয়েছিলাম, ওখান থেকেই এখন হই। কেন? আপনাকে তো, আপনি বোধহয় যখন এসেছিলেন তখনও বোধহয় আপনাকে বলা হয়েছিল যে স্টুডেন্ট প্রোফাইল থেকে হবেন। পরে যখন এই ইস্যুটা আপনার রিজলভ হয়ে যাচ্ছে, আপনি স্টুডেন্ট প্রোফাইল থেকে লগ ইন করবেন। আপনার স্টুডেন্ট প্রোফাইলে গিয়ে সেখানে যখন এই প্লে বাটনটা আসছে সেখান থেকে লগ ইন করবেন, গুগল মিট থেকে জয়েন করবেন না, তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স আসবে না, অ্যাটেন্ডেন্স রেকর্ড হয় না। ঠিক আছে। এটা আগেও বলেছিলাম, অনেককেই বলে দিয়েছি এই কথাটা। অ্যাটেন্ডেন্স রেকর্ড হয় না যদি গুগল মিট থেকে জয়েন করেন। স্টুডেন্ট প্রোফাইল থেকে জয়েন করলে তাহলে সেই অ্যাটেন্ডেন্স গুলো রেকর্ডেড হয়। ওকে, আমি এই সেটা পরের দিন থেকে তাই করবেন। ম্যাম আমি এই ক্লাসটা আর তার আগের একটা যে ক্লাস আছে, এই দুটো ক্লাসই আমি এই গুগল মিট থেকেই অ্যাটেন্ড করেছি। বুঝতে তার পেরেছি। আগেরগুলো স্টুডেন্ট প্রোফাইল থেকেই করবেন, এটা শুধু আপনার জন্য না, প্রত্যেককে বলা। স্টুডেন্ট প্রোফাইল থেকেই কিন্তু লগ ইন করবেন সবসময়। স্টুডেন্ট প্রোফাইলে লগ ইন করে সেখানের প্লে বাটন থেকেই ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো রেকর্ডেড থাকবে। ওকে, ওকে, ঠিক আছে। চলো তাহলে আজকের মতন ক্লাসটাকে আমরা এখানেই কমপ্লিট করছি। ওকে, সবাইকে ভেরি হ্যাপি মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালো থাকুন আর এনজয় করুন। থ্যাংক ইউ সবাইকে।